সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। চলমান রাজনীতি, নতুন রাজনৈতিক দল এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আজ আমরা আলোচনা করব। সেই সঙ্গে মাহে রমজান চলছে, রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলতে চাই। চারজন অতিথি আমাদের সঙ্গে এরই মধ্যে স্টুডিওতে এসে যুক্ত হয়েছেন। আমি পরিচয় করে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এরপর রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। আমার বাদিকে রয়েছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। সবশেষ রয়েছেন বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। আপনাদের চারজনকেই আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই আবু আলম শহীদ খান আপনাকে দিয়ে। নির্বাচনের কথা যেটি বললাম, রাজনৈতিক দলগুলো চাচ্ছে দ্রুত নির্বাচন হোক, খুব স্বল্প কিছু বিষয় সংস্কার হোক, পরবর্তী নির্বাচিত সরকার আসলে তারা করবে। কিন্তু এই মুহূর্তে নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি এখন সরকারে নেই। তার জায়গা থেকে তিনি বলছেন, বিদেশি একটা সংস্থাকে তিনি সাক্ষাৎকার দিয়েছে, জি, চলতি বছর জাতীয় নির্বাচন সম্ভব নয়। প্রথম কথা হচ্ছে তিনি এটা বলতে পারেন কিনা, আর বলার অথরিটি তার আছে কিনা। আর যদিও মানে উনি কিছুদিন আগে ছিলেন, এই মুহূর্তে তার এই বলাটা কতটা ইঙ্গিতপূর্ণ? চলতি বছর নির্বাচনের পরিবেশ নাই বা সুযোগ নেই, এটা রাজনৈতিক দলের নেতা হিসেবে বলতেই পারেন। মানে এটাতে কোনো অসুবিধা আমি দেখি না। কেন, রাজনীতিতে যদি ডেমোক্রেসি নিয়ে আমরা আলোচনা করি, প্রত্যেক দলের প্রত্যেক ব্যক্তির একটা ভিন্ন মতামত থাকতে পারে, নতুন নতুন মতামত থাকতে পারে, এটা বলতেই পারেন। বাট এই যে নির্বাচনের যে পরিবেশ আছে কি না বা নির্বাচন করা যাবে কি না, এটা মূলত নির্ভর করে সরকার এবং নির্বাচন কমিশনের উপরে, এবং দেশের অন্যান্য অনেকগুলো পরিস্থিতি আছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা আমরা কন্ট্রোলের মধ্যে আনতে পারছি সেটার উপর নির্ভর করবে। সুতরাং ওনার ধারণাটা উনি বলেছেন। বাট আমার তো মনে হয় যে চলতি বছরে নির্বাচনে করার সুযোগ আছে। এবং কেন সুযোগ আছে, এটা তো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল লরেট, উনি তো নিজেই এটা বলেছেন, ডিক্লেয়ার করেছিলেন যে যদি অল্প কিছু সংস্কারে আমরা একমত হতে পারি, ঐক্যমত্য যদি হয়, তাহলে আমরা ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন করতে পারবো। এবং আরও কিছু সংস্কার যদি রাজনৈতিক দলগুলো চায়, তাহলে হয়তো আমাদের জুন মাসে যেতে হবে। পরে একটা ব্যাখ্যা দেওয়া হলো যে জুন জুলাই আমাদের জন্য নির্বাচনের সময় না। যদিও জুন জুলাই একটা নির্বাচন হয়েছিল দেশে, বাট জুন জুলাইতে ধরেন আবহাওয়া বিরূপ থাকে, সাইক্লোন হয়, ঘূর্ণিঝড় হয়, বৃষ্টিপাত থাকে, বন্যা হয়। সুতরাং ওই জায়গাটা থেকে তারা তখন সরে এসে বললেন যে তাহলে মার্চের মধ্যে হয়ে যাবে যদি ডিসেম্বরে না হয়। তো এখন নাহিদ ইসলাম যেটা বলছেন সেটা তো আমাদের সরকারের যে ঘোষিত বক্তব্য বা সরকার যেটা মনে করেছিলেন সেটার বাইরে যাচ্ছে। সুতরাং সরকার সবার সাথে কথা বলে একটা আলাপ আলোচনা করে ঠিক করতে পারবে। বাট আমার মনে হয় একটা নির্বাচন করার, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে কোনো অসুবিধা নেই। কারণ এটার যে প্রস্তুতি দরকার, নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার যেভাবে বলেছেন যে তারা ভোটার লিস্ট তো আপডেট করছেন, ভোটার লিস্টে আপডেট থাকে এবং সরকার যদি মনে করেন, সরকার যদি ওই পরিস্থিতিটা যে সহায়তা দরকার আমাদের কনস্টিটিউশন অনুযায়ী, আমরা তো এখনো ওই কনস্টিটিউশনে আছি, নতুন কনস্টিটিউশন, অন্যান্য অনেক জিনিস, সেকেন্ড রিপাবলিক, অনেক বিষয় চলে আসছে। বাট আমরা যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশন অনুযায়ী সরকার সকল রকম সহায়তা করলে নির্বাচন কমিশন একটা নির্বাচন আয়োজন করতে পারবে। আমার কোনো সন্দেহ নেই যে ডিসেম্বরে নির্বাচন করতে কোনো অসুবিধা আছে। মাহমুদুর রহমান, একই বিষয় আপনার কাছে জানতে চাই। যেটি প্রফেসর ইউনূস বলেছিলেন ডিসেম্বরের মধ্যে, আজকেই তিনি আবার বলছেন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর যে ডিসেম্বরে না হলে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হতে পারে। তার জায়গা থেকে, যদিও প্রেস সেক্রেটারি আগে বলেছিলেন এই কথাটি, কিন্তু প্রধান উপদেষ্টার জায়গা থেকে কথাটি কিন্তু নতুন। মানে আমি একটু বিস্মিত হয়েছি। প্রফেসর ইউনূস এমনিতে ব্যক্তি হিসেবে অনেক উঁচু মাপের মানুষ, তার কথাকে অনেক বেশি এস্টিমের সাথে আমরা নেই, সারা পৃথিবী নেই। উনি দুদিন আগে বললেন যে ডিসেম্বরের মধ্যে হবে, এবং এটা উনি যে ওই দিনই প্রথম বলেছেন তা না, গত কয়েকদিন ধরে প্রায় লাগাতারভাবেই উনি এটা বলছেন, এবং একভাবে দেশের মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল যে ডিসেম্বরের মধ্যেই হবে। মাত্র 24 থেকে 36 ঘন্টার ব্যবধানে উনি কথাটা বদলে দিয়ে দিলেন। এবং কেন বদলেন, এর মধ্যে এমন না যে উনি বিরোধী দলগুলোর সাথে কথা বলেছেন বা অংশীদের সাথে একটা মত নিয়েছেন তার ভিত্তিতে মনে করছেন। এটা কেবলমাত্র উনি বলবার আগে সম্ভবত গতকালকে পরিবেশ উপদেষ্টা যিনি রিজওয়ান হাসান, উনি বলেছেন এটা জুনে হতে পারে, প্রথম উনি বললেন। এরপরে এই ছাত্ররা রাজ্য দল করেছে যে ওখান থেকে নাহিদ হাসান বললেন যেটা জুনের আগে, জুনের দিকে হতে পারে।
মানে উনি কি ওদের দিয়ে প্রভাবিত হয়ে কথা বলে দিলেন? ক্যান হি ডু দ্যাট? সিম্পল আনসার হলো পারেন না। এরকম করে যদি উনি কথা বলেন তার মানে উনি ওয়েট লুজ করছেন, তার কথার গুরুত্ব কমে যাচ্ছে। এরপরে উনি যে কথা বলবেন সেটা ধরবো নাকি আরও 6 মাস বাড়িয়ে ধরবো না 6 মাস কমিয়ে ধরবো, এসব হিসাব করতে হবে। এইটা দেশের জন্য কোনো ভালো লক্ষণ না। ডক্টর ইউনূস সম্পর্কে আমরা সবসময় এটা বলছি যে উনি তার নিজের জায়গায় তো বিরাট রকম সফল, নোবেল পেয়েছেন আর কি, কিন্তু যেখানে উনি কাজ করতে আসছেন এই জায়গা উনি আগে করেন নাই, একবার করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন। এখন উনি আসছেন, আমরা সব খুশি বলে দিয়েছি। ওনার উচিত হলো যারা অংশী তাদের সঙ্গে নিয়মিত একটা ডিসকোর্সে থাকা, যাতে উনি পারফেকশনে থাকতে পারেন, কারেকশনে থাকতে পারেন, সবার মতগুলো বুঝতে পারেন এবং সেইভাবে কথাবার্তা বলেন। উনি যে এখন জুন বললেন, এই জুনটাই কিসের ভিত্তিতে বলছেন? এবং আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম যেটা আপনি উল্লেখ করেন নাই কিন্তু নিউজ আসছে, উনি বলছেন যে জুলাই চার্টারের একটা অংশ ওনারা করবেন আর বাকি অংশটা পরবর্তী নির্বাচিত সরকার করবেন। হোয়াট ইজ এ জুলাই চার্টার? কিছু হয়নি তো এখনও। এটা নিয়ে কথাবার্তা হচ্ছে কিন্তু জুলাই চার্টার করা হয়নি। দেখেন আমাদের দেশের ইলেকশনের সবচাইতে বড় ক্রাইসিস আমি মনে করি জানেন, আমাদের পুলিশগুলো যা ছিল তাই আছে। এই পুলিশ গতবারে রাতের ভোট করেছিল দিনেরটা। এই পুলিশ ওই রকমই থাকা অবস্থায় আপনারা একটা ভোট করবেন এবং সেই ভোটটা জনগণ কর্তৃক গ্রহণযোগ্য হবে, সেটা একটা কোয়ালিটি ভোট হবে যার উপর দাঁড়িয়ে আমরা পরবর্তী গণতন্ত্রের সৌধ নির্মাণে কাজ করতে পারবো। এইটা বিশ্বাস করবার মতো কোনো পরিবেশ হয়নি। সংস্কার আমরা যে এত করছি না, আমরা নিজেদের খুব ভালো বুঝছি তা আমি মনে করি না। ডক্টর ইউনূস দায়িত্ব নেবার 1 মাস পরে বলেছিলেন এই 1 মাস আমরা যে সংস্কার করলাম ইত্যাদি ইত্যাদি। 1 মাস উনি কোনো সংস্কার করেননি তখন। এমনিতেই ধরেন আইজি পালিয়ে গেছে, ওখানে একটা আইজি দিলেন, এটা কোনো সংস্কার না পুলিশের। সংস্কার মানে এটা সামথিং কোয়ালিটেটিভ হতে হবে, ওটা কোনো কোয়ালিটির ব্যাপার ছিল না। এখন উনি বললেন আমরা তো সংস্কার শুরুই করিনি। হোয়াট ইউ আর গোয়িং টু বিলিভ? মানে এইরকম একটা এত বড় মাপের মানুষ, তার কথার মধ্যে কিন্তু কোনো, আমি মনে করি যে কোনো ইয়ে থাকছে না, ব্যালেন্স থাকছে না, এবং কথার মধ্যে এক ধরনের কনফিউশন আছে, বলছে যে উনি নিজেই এটা বুঝতে বোধহয় ভুল করছেন। সো আমি বলবো নাহিদ হাসান বলেছেন যে এই বছরের মধ্যে বা ডিসেম্বরের মধ্যে ভোট হওয়া সম্ভব না, এটা তার অনুভূতি হতে পারে, উনি বলতে পারেন। রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব কর্মসূচি বক্তব্য তো দিতেই পারে। আমি আবার আর একটা দলের লোক আমি পছন্দ করছি, আমি বিরোধিতা করব। উনি কোনো দল করেন না, উনি বলতে পারেন না এটা এরকম না, এটাই ডিসকোর্স। এইভাবেই জিনিসটা গণতন্ত্রে এগোবে। নাহিদ হাসানের কথা ওইভাবে ধরা আমি মনে করছি না, কিন্তু এটা ধরছি 3 দিন আগে আপনি দায়িত্বে ছিলেন এবং সেইখানে আপনি এরকম কোনো কথা বলেন নাই যে ভোট হবার মতো পরিবেশ হয়নি। জাস্ট ওটা ছেড়ে দিয়ে পার্টি করলেন না, আপনার এত বড় নতুন উপলব্ধি হয়ে গেল, এটা কীরকম করে হয়? রাজিকুজ্জামান, একই বিষয় জানতে চাওয়া, নাহিদ ইসলামের বক্তব্য এবং প্রধান উপদেষ্টার বক্তব্য আপনার কাছে বিশ্লেষণ জানতে চাই। ধন্যবাদ। নাহিদ ইসলাম বলতেই পারেন এটা কথা, কিন্তু কথা হচ্ছে যে উপলব্ধিটা কিভাবে পাল্টায়। ক্ষমতায় থাকলে এক ধরনের উপলব্ধি, একটু বাইরে আসলে কি আরেক ধরনের উপলব্ধি হয়, নবতর উপলব্ধি ঘটে। যেমন তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন তো বলছেন দেশের অবস্থা আমরা নিয়ন্ত্রণ করে ফেলেছি, আগের মতন বিশৃঙ্খলা নাই, আমরা অনেক ভালো আছি। এখন ওরা বলছেন যে পুলিশের যে অবস্থা, দেশের যে অবস্থা, এতে বোধহয় নির্বাচনটা করা যাচ্ছে না। অথচ কয়েকদিন আগে কিন্তু তাদেরই আবার অংশ যারা বলছেন যে আমাদের স্থানীয় নির্বাচনটা আগে দিতে হবে এবং এটা খুব দ্রুত দিতে হবে। স্থানীয় নির্বাচন তো আরও বেশি জটিলতা তৈরি করে, আরও বেশি এলাকার স্থানীয় পর্যায়ে মারমুখী পরিস্থিতির মধ্যে পড়ে যায়। এবং এ যাবৎকাল স্থানীয় নির্বাচন যতগুলো হয়েছে প্রত্যেকটাতে 5 ধাপে নির্বাচন করতে গিয়ে প্রায় 250, 300, 400 পর্যন্ত আমরা মৃত্যুর ঘটনা দেখেছি। তাহলে তখন এটা সম্ভব ছিল, এখন আবার নতুন দল গঠনের পরে এটা প্রায় অসম্ভব হয়ে গেল, এটা একটা প্রশ্ন। এখন আর মান্না ভাই ঠিকই বলেছেন, আমরা তো রিফর্মের কথা খুব শুনছি কিন্তু আসলে রিপ্লেস দেখছি, মানে সংস্কারের পরিবর্তে সরানো, মানে শুধু এখান থেকে সরিয়ে ওখানে, ওখান থেকে সরিয়ে ওখানে, মানে একটু সাজানো গোছানো করা হচ্ছে নিজের মতো করে। এটাকে তো সংস্কার বলা যায় না। আর নির্বাচন কমিশন কিন্তু আমরা বাম জোটের পক্ষ থেকে কথা বলতে গিয়েছিলাম, নির্বাচন কমিশন তারা বলছেন তারা প্রস্তুত, তারা সংস্থাটিকে নির্বাচন করার জন্য তাদের কোনো সমস্যা নেই, সরকার বললে তারা নির্বাচন করতে পারবেন। তাহলে নির্বাচনের জন্য যদি স্টেক হোল্ডার একটা হয় রাজনৈতিক দল, তাকে নির্বাচনটা যদি সুষ্ঠুভাবে করবেন নির্বাচন কমিশন এবং ক্ষমতাসীন সরকার যদি চান আর নির্বাচন কমিশন যদি চায়, তাহলে নির্বাচন কিন্তু সুষ্ঠু হতে পারে এবং হয়।
তো এইটা তার মানে এখন সরকার চাচ্ছে না নির্বাচন। সরকার কেন চাচ্ছেন না, এটা যেমন একটা প্রশ্ন। দ্বিতীয়ত, সরকার এত ঘন ঘন মত পরিবর্তন করছেন কেন, সেটা আর একটা প্রশ্ন। তার মানে সরকার কি নিজের কথার উপর আস্থা রাখতে পারছেন না? তিনি যদি নিজের উপর আস্থা রাখতে না পারেন, জনগণকে বলবেন আমাদের উপর আস্থা রাখুন, জনগণ তাহলে আস্থা রাখবে কেমন করে? একটা জটিল প্রশ্নের মধ্যে পড়ে গেছেন তারা। জি, অ্যাডভোকেট আহমেদ আলম খান, আপনারা যে কথাটি বলে আসছেন যে নির্বাচন যত বিলম্ব হবে ষড়যন্ত্রের ডালপালা ততই ছড়াবে, বিষয়টা কি বাস্তবায়িত হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমেই শহীদ ভাইকে যে কথাটা বলছিলেন যে রাজনৈতিক দলগুলো বলছেন দ্রুত নির্বাচন হোক, আমি এর সাথে যোগ করতে চাই শুধু রাজনৈতিক দলগুলো বলছেন না, পুরো জাতি চাইছেন এই মুহূর্তে একটা জাতীয় সংসদের নির্বাচন, এবং পুরো জাতির আকাঙ্ক্ষাই এই মুহূর্তে, কারণ তারা 3টে নির্বাচনে ভোট দিতে পারেনি, এখন একটা মুক্ত বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে তাদের প্রত্যাশার পারদ এতটাই উপরে যে এখন এই সরকার একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দেবে অবিলম্বে এবং আমরা ভোট দেব। কিন্তু এখন যে অবস্থাটা দেখছি, যেখানে সমন্বয়কেরা যে কথা বলছে সেই কথাই পরবর্তীতে সরকারের মুখ থেকে আসছে, আমরা কিন্তু খুব একটা উদ্বেগের মধ্যে আছি। কারণ আমরা খুব সতর্ক যে আমাদের একমাত্র নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে করে কোনো বিতর্কের মধ্যে না পড়েন। আমরা তাকে ফখরুদ্দিন আহমেদের ভূমিকায় দেখতে চাই না, বা ফখরুদ্দিন আহমেদের মতো বিদায় দেখতে চাই না। আমরা তাকে একটা সম্মানের সাথে বিদায় দিতে চাই, এবং সারা জাতি এটা আশা করে। এখন উনি যেভাবে কথা বলছেন সেই কথাগুলো আমাদের কাছে না, জনগণের কাছেও গ্রহণযোগ্য হচ্ছে না, যে কারণে আমরা মনে করি যে উনি কিসের থেকে প্রভাবিত হচ্ছেন আমরা বুঝতে পারছি না। কিন্তু একটা জিনিস আমরা পরিষ্কার বুঝতে পারছি, যে কথাটা আপনি বললেন যে নির্বাচন যত পেছাবে ততই ষড়যন্ত্রের ডালপালা গজাবে, তত বাংলাদেশ অনিশ্চিতের পথে যাবে, তত গণতন্ত্রায়নের অগ্রযাত্রা দেরিতে হবে, ততই দেশে বিশৃঙ্খলা বাড়বে, ততই এই যে গতকালকে না পরশুদিন প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা দুজনেই বলছেন আগের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। গতকালকেই আমরা গুলশানে যে মব স্টাইলে যে যা দেখতে পেলাম এবং বিভিন্ন জায়গায় যা দেখতে পাচ্ছি, চুরি, ছিনতাই, রাহাজানি যেভাবে দেখতে পাচ্ছি, আর বাংলাদেশের অর্থনীতি বা রিজার্ভ শুধুমাত্রই রেমিটেন্সের উপরে যেভাবে দাঁড়িয়ে আছে, বিনিয়োগের অবস্থা যেভাবে বেহাল, তাতে করে আমরা মনে করছি যে সকল অংশীজন সরকার, বিদেশি যারা বড় বিনিয়োগকারী সরকার, যারা আমাদের উন্নয়নের অংশীদার, তারাও অপেক্ষা করছে কবে একটি নির্বাচিত সরকার হবে, পরিস্থিতি স্বাভাবিক হবে, আমরা বিনিয়োগ করব। সব কিছু মিলিয়ে কিন্তু এই মুহূর্তে যদি নির্বাচন না হয়, অর্থাৎ সরকার এর আগে বলছে এবছরের মধ্যে নির্বাচন, প্রফেসর ইউনূস সাহেব কয়েকবারই বলেছেন এবছরের মধ্যে নির্বাচন, তারপরে স্পষ্ট করে বলছেন ডিসেম্বরের নির্বাচন। রাজনৈতিক দলগুলো এবং জাতি কিন্তু মেনে নিয়েছে যে ঠিক আছে, সংস্কারের দরকার, কারণ আমরা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো এবং জাতি সংস্কার হোক সেটাও চাই, কিন্তু অনির্দিষ্ট কালের জন্য নয়। এই মুহূর্তে সংস্কারের একটা পার্ট, যে পার্টটা সংস্কার করলে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হবে, সেটা 6 মাস, সেটার জন্য কিন্তু পর্যাপ্ত সময়। সেখানে আপনার 1.5 বছর সময় কিন্তু অনেকটা সময়। কাজেই ডিসেম্বরে নির্বাচন হলে সেই নির্বাচনটা কেন অনিশ্চিত হবে, কেন নির্বাচনটা করা যাবে না, কেন পরিবেশ থাকবে না, এটা কিন্তু বুঝলাম না। যেমন রতন বলছেন নির্বাচন কমিশন কিন্তু প্রস্তুত নির্বাচন করবার জন্য, তো সেখানে অসুবিধাটা কোথায়? অসুবিধা কোথায় বিষয়ে আলোচনা করবো বিরতির পরে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিএসআরএম গণতন্ত্র এখন। ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান, আবুল শহীদ খান। আমরা নির্বাচন নিয়ে কথা বলছিলাম, সেকেন্ড রিপাবলিক, গণপরিষদের নির্বাচন এবং নতুন সংবিধানের কথা আসছে, এ বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। না, এটাও তো যে ক্লিয়ার কাট, একটা রাজনৈতিক দল তার তো
ওই যে আদর্শ, উদ্দেশ্য, ঘোষণা, লক্ষ্য অনেক কিছু থাকতে পারে না, সুতরাং ওনাদের এটা ঘোষণা, ওনাদের লক্ষ্য এটা। সেকেন্ড রিপাবলিক তো এটা তো আমাদের ওনারা ব্যাখ্যা করেননি এখনো, মানুষ পরিষ্কার নয়। প্রথম একটা লাইন বলা যেতে পারে যে আমাদের 12 কোটি ভোটার আছে, তার মনে হয় 11,99,00,000 সেকেন্ড রিপাবলিকটি বলে কিছু বুঝে না, বোঝার কোনো সম্ভাবনা নেই, বুঝে না। আমরাই বুঝতে এখন হিমশিম খাচ্ছি। তো আমরা কীভাবে বুঝি, যে আমরা একটু হিস্ট্রি পড়ার চেষ্টা করি। 1848 যে ফার্স্ট রিপাবলিক হওয়ার পরে ফ্রান্সে যে সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্বর যে ব্যাপারটা ছিল, তো সেই জায়গা থেকে যখন মোনার্ক আবার চলে আসলো, তখন ওখানে একটা ফেব্রুয়ারি রেভলিউশন হচ্ছিল, যে আরব বসন্তের মতো, ওটার নাম হচ্ছে ফেব্রুয়ারি রেভলিউশন, অল ইউরোপে হয়েছে। সেটা ধাক্কায় ফ্রান্সে একটা বিপ্লবের মতো হলো, বা একটা গণ অভ্যুত্থান হলো। সেখানে শ্রমিক শ্রেণী এবং পিজেন্টরা খুব স্ট্রংলি গণ অভ্যুত্থানে যোগ দিয়েছিল এবং তারা এটা করেছিল। তো সেকেন্ড রিপাবলিক যখন আমরা দেখি, তখন হচ্ছে কি সেকেন্ড রিপাবলিকে মোনার্কটা চেঞ্জ করতে হবে। তখন ওখানে একটা ইলেকশন নেই, যে এখন আমরা যে নির্বাচনের কথা বলছি, ওখানেও কিন্তু নির্বাচন নিয়ে কথাবার্তা হলো। তো সেই সময় একজন ডিউক বলেছিলেন যে উনি বসে আছেন দেখার জন্য যে কখন নেপোলিয়ন আসবে। ওই নেপোলিয়ন বোনাপার্ট ফার্স্ট না, নেপোলিয়নের একজন ভাগিনা ছিল, সেই নেপোলিয়ন থার্ড। তো কখন সে আসবে, সে আসছিল কিন্তু পরে, এবং ইলেকশনের মধ্যে দিয়ে আসছিল, যখন সোশ্যালিস্টরা, রিপাবলিকানরা, মোনার্কিস্টরা মানে বিভিন্ন ভাবে বিভক্ত। এখন যেমন আমাদের দেশে যে রাজনৈতিক অবস্থা, অনেকটা সেকেন্ড রিপাবলিকের মতো দেখতে পাচ্ছি আর কি, মিল আছে কিছুটা, কিন্তু ওনারা এরকম মনে করে কিনা জানি না। পরে এখন নির্বাচন হলো এবং নেপোলিয়ন থার্ড উনি নির্বাচিত হলেন প্রেসিডেন্ট হিসেবে। ওখানে সিনেট নির্বাচন হলো, পার্লামেন্ট নির্বাচন, অনেক নির্বাচন হলো। তো সবগুলোর কাছে কিছু কিছু ক্ষমতা ছিল এবং সবাই ক্ষমতা নিয়ে দ্বন্দ্বের মধ্যে ছিল। এক সময় উনি প্রেসিডেন্ট 3 বছর 4 বছরের মাথায় নিজেকে এম্পারার ঘোষণা করলেন, তারপর মোনার্ক হয়ে গেলেন 70 সাল পর্যন্ত। এখন কি আমরা অপেক্ষা করছি কিনা একজন নেপোলিয়নের জন্য, যে নেপোলিয়ন আসবে আমাদেরকে রক্ষা করবে? আর না হলে আমাদের একটা নির্বাচনের দিকে যেতে হবে, একটা নির্বাচনের মধ্যে দিয়ে যা হয়। আর সেকেন্ড রিপাবলিকের অবস্থা আমাদের নাই। ফ্রান্সের বিষয়টা ছিল, ওখানে ভোটাররা হতেন যাদের সম্পদ আছে, তারা ভোটার হতে পারতেন। ন্যাশনাল গার্ডে আপনি ঢুকতেই পারতেন না, মানে কেউ ঢুকতে পারতো না যদি তার সম্পদ না থাকতো। সো আমাদের দেশে তো অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ অলরেডি হয়ে গেছে। 1970 সালে এক ব্যক্তি এক ভোট, এটা আমরা প্রতিষ্ঠা করেছি। আমাদের দেশে আমরা একটা স্বাধীন দেশ অলরেডি করেছি। 1971-এর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমাদের একটা স্বাধীনতা আমরা অর্জন করেছি। আমাদের দেশে আমরা একটা কনস্টিটিউশন পেয়েছি, যে কনস্টিটিউশন অনেক ছেঁড়া কাটা হয়েছে, 17 বার বদল করা হয়েছে এবং নানান স্বার্থের কারণে, রাজনৈতিক স্বার্থে করা হয়েছে, এটাতে সন্দেহ নেই, সেটা ঠিক করা সম্ভব। সো ওনারা যেভাবে বলছেন যে সেকেন্ড রিপাবলিক, সেটা ওনাদেরকে আরও একটু পরিষ্কার হতে হবে। বাট ফ্রান্সের যদি উদাহরণ দেয়, সেরকম একটা অবস্থা বিরাজ করছে। তো ওই অর্থে আমরা একটা সেকেন্ড রিপাবলিকের মধ্যে ঢুকে গেছি। কী অর্থে? যে ওইখানে যে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রান্স, ওই যে ভ্রাতৃত্ব যেটার কথা বলা হয়েছিল, সেটা যখন বাদ হয়ে গেছিলো, যে আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, অসাম্প্রদায়িক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, সাম্য সমাজতন্ত্র ছিল, ওটাই সাম্য, বৈষম্য দূর করা, সেই যে বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলো 54 বছরে যেহেতু অর্জিত হয়নি, সুতরাং এই অর্জন এবং দেশে গত 10 বছর যে নির্বাচন হয়নি, গণতন্ত্র যেভাবে বিনষ্ট করা হয়েছে, নির্বাচনী ব্যবস্থা যেভাবে ধ্বংস করা হয়েছে, যার কারণে আমরা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশে একটা জনগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতিত সরকার, ফ্যাসিস্ট সরকার যে নামে ডাকেন, তাদের পলায়ন করেছে এবং ওই সরকারের পতন ঘটেছে। সো আমরা কিন্তু অলরেডি ওই সেকেন্ড রিপাবলিক ধারণার মধ্যে ঢুকে গেছি। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের ওই জিনিসটাই, সেকেন্ড রিপাবলিক কিন্তু ওই যে ফার্স্ট রিপাবলিকের ধারণাগুলোই প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন এবং ভোট সবাই দিতে পারবে, এটা অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ হয়েছে। আমাদের এখানে এটা আছে, আমরা এখন একটা ভোটের মধ্যে যেতে পারি। সেকেন্ড রিপাবলিক বলতে চান, আপনি আরও ব্যাখ্যা করেন, আপনি জনগণের কাছে যান, আপনার তো দল, আপনি একটা দল এই সেকেন্ড রিপাবলিক বলছেন, আপনি যান, আপনি একটা দল, নতুন দল, এখনও রেজিস্ট্রেশন হয়নি, বাট একটা নতুন দল, তারা আরেকটা কি কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি নির্বাচন করতে চায়। তো এইখানে তো এই যে কনফিউশন ক্রিয়েট হয়ে যায়। এখন ওই যে আগে বললাম না, ইউনূস সাহেব বলছেন যে ডিসেম্বরে নির্বাচন, অথবা উনি বলছেন এখন জুনে নির্বাচন, বা আবার বলেন যে মার্চে নির্বাচন। আমরা যেমন কনফিউজ হয়ে যাই, তখন এই নির্বাচনটা পার্লামেন্ট নির্বাচন হবে না ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন হবে, সেটা নিয়েও তো আলাপ আলোচনা করতে হবে। আমাদের দেশে এখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন করার কোনো কারণ নাই, কারণ আমাদের কোনো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করার কোনো দরকার আমি মনে করি না একজন নাগরিক হিসাবে। আমাদের যে কনস্টিটিউশন আছে, এই কনস্টিটিউশনের মধ্যেই আমরা সেই কনস্টিটিউশনে যা যা পরিবর্তন করতে হবে, সেটা একটা পার্লামেন্ট নির্বাচনের মধ্য দিয়ে, আমাদের কনস্টিটিউশনে বলা আছে 2/3 যদি সমর্থন করে, আমরা যে কোনো দলিল সংশোধন করতে পারবো, যে কোনো প্যারাগ্রাফ সংশোধন করতে পারবো, কনস্টিটিউশন চেঞ্জ করার আমাদের সুবিধা আছে, আমাদের কোনো বারণ নাই। সুতরাং এই দুইটা জিনিস এনে এখন নতুন করে একটা রাজনৈতিক বিতর্ক আমরা সৃষ্টি করছি কিনা, এবং ওই বিতর্ক সৃষ্টির মাধ্যমে আমরা
গণতান্ত্রিক প্রক্রিয়া বা যে ভোটের প্রক্রিয়া সেটাকে আমরা দূরে যাচ্ছি কিনা। আর একটা লাইন বলে শেষ করি যে অনেকে এরকম বলেন যে আমরা কি এই অভ্যুত্থান করছি কি ভোট করার জন্য নাকি, আবার ফেসিবাদের জন্ম দেওয়ার জন্য। তো উনাদেরকে একটু জিজ্ঞেস করতে ইচ্ছা হয় যে ভাই কে আপনাকে বললো যে আগামী ডিসেম্বরে যদি নির্বাচন হয় বা মার্চে যদি নির্বাচন হয় অথবা জুনেই যদি নির্বাচন হয় তখন যে দল ক্ষমতা আসবে সেই দল ফেসিবাদী হয়ে যাবে? এটা তো কেউ বলেনি, এটার কোনো মানে এটা তো আপনি একদম জেনারেল কমেন্ট করতে পারেন না, এবং আমি সম্ভাবনা দেখি না আপাতত। বাট হতে পারে ফেসিবাদ হলে আমরা ফেসিবাদের মোকাবিলা করবো, সেটাই তো নিয়ম। আপনি বলবেন যে ওই ফেসিবাদ হয়ে যাবে এই জন্য এইসব নির্বাচনের দরকার নেই, সেটাও একটা ফ্যাসিস্ট ধারণা, সেটাকেও একটা ফ্যাসিস্ট ধারণা বলতে হবে। ওটাও একটা ফেসিবাদ যে আপনি গণতন্ত্র পথে হাঁটতে চাচ্ছেন না। জি, মহোদয় মান্না, একই বিষয়ে আপনার কাছে জানতে চাই, নতুন সংবিধান এবং গণপরিষদের নির্বাচনের যে বিষয়টি আলোচনায় এসেছে, একটি দল জাতীয় নাগরিক পার্টি তাদের বক্তব্য কিন্তু এটি কিন্তু আলোচনায় বেশ কয়েকদিন ধরে হচ্ছে। আবার মোহাম্মদ শহীদ খান খুব চমৎকার বলেছেন, কিন্তু এর মধ্যে আরেকটা জিনিস আমি বলি, যেদিন তাদের সভাটা হলো, ঘোষণাটা হলো, ওই দিন আমি ওই অনলাইন দেখছিলাম ওদের অনুষ্ঠান। সেইখানে তারা একজন কাউকে ওই যারা মানে করে ক্যাম্পেইন করে, কি হলো সেটা বলে, ব্যাকগ্রাউন্ডগুলো বলে, সেরকম করে বলছে, এবং সেখানে সেকেন্ড রিপাবলিকের উপরে কথা বলছে। অর্থাৎ যে নাহিদ হাসান যেটা বললেন সেটাকে সাপোর্টিভ হিসেবে উনি বলতে ছিলেন, এবং ফ্রেঞ্চ রেভলিউশনের বাইরে খুব বেশি কিছু বলেন। যদিও মানে নাইজেরিয়া সহ অনেকগুলো দেশেই তো সেকেন্ড রিপাবলিক হয়েছে, এবং সবগুলো একরকম হয়নি, কিন্তু নিশ্চয়ই প্রত্যেক দেশের বৈশিষ্ট্য অনুযায়ী আলাদা আলাদা হবে। তো ওইখানে এটা বলবার কারণ হচ্ছে যে ফ্রেঞ্চ রেভলিউশনে মানে যেটা সেকেন্ড রিপাবলিক হয়েছে ওইখানে ইকুয়ালিটি, লিবার্টি, ফ্রেটার্নিটি যেটা অবলম্বন বলছিলেন ওইটা স্ট্যাবলিশড হয়েছে, এবং এইটা চলছে। একভাবে ফ্রান্সের যে ডেমোক্রেটিক রিপাবলিকটা, এইটার বেসটা হলো আপনার সেকেন্ড রিপাবলিক। সেই হিসেবে এটা আসতে পারে। কেউ যদি ধরেন পলিটিক্যাল সায়েন্সের অর্থে বা তার পলিটিক্সে, তার প্র্যাকটিক্যাল পলিটিক্সের জন্য সমৃদ্ধ করবে যদি এটা বলে, সেটা তিনি বলতেই পারেন। পার্টি তো তার প্রোগ্রাম বলবেই, যেটা অবলম্বন বললেন সেটা ঠিক আছে। কিন্তু এইটা আপনি কখন বলছেন? যখন দেশ একটা নির্বাচনের জন্যে অলরেডি একটা প্রসেসের মধ্যে আছে। মানে আমি একটু অবাক হয়েছি, ধরেন তাদের একজন নেতা বলেছেন যে মানে একটা কন্ডিশন বলেছেন, শেখ হাসিনার বিচার না হলে, ফাঁসি না হলে নির্বাচনের কথা বলাই যাবে না। অথচ গভর্নমেন্ট ইতিমধ্যে 6টা কমিশন করে ওয়ার্ক করছে, সেই প্রপোজালগুলো বিভিন্ন জায়গায় দিয়েছে। তারা এরকমও বলেছে রোজার আগে তারা প্রথম দফায় বসবে এই সংস্কার নিয়ে, রোজার পরে ফাইনাল করবার চেষ্টা করবে, দেন তার ইলেকশনে যাওয়ার চেষ্টা করবে। তো এরা মনে হচ্ছে যে ওই প্রসেসটারও বিরোধিতা করছে। দ্য কান্ট্রি ইজ ইন ইলেকশন প্রসেসগতভাবে, এটা কিন্তু বোঝা দরকার। হয়তো ধরেন সেরকম করে সংস্কারটা একটু দৃশ্যমান না, কিন্তু সারা দেশ জুড়ে কনস্টিটিউশন, নির্বাচন পদ্ধতি ইত্যাদি ইত্যাদি কথাবার্তা হচ্ছে। তার মধ্যে কি আসছে? এই যে তারা বলল দ্বিতীয় রিপাবলিক করবে, কেন প্রথম রিপাবলিক ফেল করেছে, এটা প্রমাণ করতে হবে, সবার এটা বুঝতে হবে। এই কনস্টিটিউশন নিয়ে শেখ মুজিবুর রহমান ওয়ান পার্টি সিস্টেম করেছিলেন 22 সাল, কোনো সময়ই লাগে নাই, 7 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গেছে সব কিছু। আবার এই কনস্টিটিউশন নিয়ে জিয়াউর রহমান, বেগম জিয়া ডেমোক্রেটিক দেশ চালিয়েছেন। আবার এই কনস্টিটিউশনের উপরে সামরিক বাহিনী থাবা বসিয়ে পরপর 2বার সমস্ত গণতন্ত্র নষ্ট করেছে। যারা বলে যে কনস্টিটিউশন হচ্ছে আপনার ফ্যাসিজমের এগেনস্টে রক্ষা কবচ, তারা কিন্তু ভুল বলেন। বিকজ ইংল্যান্ডে কোনো রিটেন কনস্টিটিউশন নেই, তো সেটা ডেমোক্রেসি প্র্যাকটিস হচ্ছে। আবার আমাদের দেশে কত রকম চেষ্টা করে কনস্টিটিউশন বানিয়ে তারপরে জাস্ট প্রিয় দেশবাসী ভাই বোনেরা বললেই কিন্তু কনস্টিটিউশন শেষ হয়ে যায়। আমাদের দেশে যে কনস্টিটিউশনটা প্রিভেইল করে সেটাকে আমি প্রথম বলতে পারি এই কারণে এই জায়গায় এটা ফ্যাসিবাদের বীজ রেখেছে। ওরকম করে কোনো ডিসকাশন হয়নি। যেটা আছে সেটাকে যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে যে নর্মাল প্রসেস আছে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করা যায় কি? আগে যখন ধরেন যে আর্টিকেল 7A 7B ছিল, 15 অ্যামেন্ডমেন্ট ছিল, তখন বলতে পারেন আপনি যে 1/3 অফ দি কনস্টিটিউশন আপনি টাচই করতে পারতেন না। কনস্টিটিউশনের প্রিয়াম্বল, তার বেসিক প্রিন্সিপাল কোনো জায়গায় টাচ করতে পারতেন না। এখন 15th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়ে গেছে, এরপরে আপনি তো প্রিয়াম্বলও চেঞ্জ করতে পারেন। তো তার মানে আপনি তো অ্যামেন্ডমেন্ট করেই পুরো জিনিসটার খোলছে বদলে দিতে পারছেন। কিন্তু আপনি যখন নতুন একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করছেন, তার মানে আগের কনস্টিটিউশন বাতিল হচ্ছে। বাতিল হওয়ার পরে নতুন যখন করবেন, এত বিভাজনের দেশে
এই প্যান্ডোরের বাক্স খুলে দিলে তারপরে মেলাবেন কীরকম করে, সেটা তো আপনার রীতিমতো সমস্যা হয়ে যাবে। সেটা কীরকম সমস্যা হবে, ধরেন আমি আমার এক্সপিরিয়েন্স হলো ডক্টর ইউনূস যখন ডেকেছিলেন আমাদেরকে 2-3টা বৈঠক কিন্তু সরাসরি কেউ কেউ বলেছেন এই রকম কিন্তু কনস্টিটিউশন থাকতে হবে, রাষ্ট্রধর্ম থাকতে হবে, ইসলামিক এই প্রিন্সিপাল বাদ দেওয়া যাবে না, এইরকম নতুন প্রিন্সিপাল করতে হবে, না হলে এই দেশের জিহাদি জনতা তৌহিদি জনতা এটা মানবে না। তো তা কই যাচ্ছেন আপনি? এই বিতর্ক রাস্তায় মিছিলের ফর্মে নিয়ে যাবেন, ওইটাকে তারপরে সামাল দেবেন কীরকম করে। ধরেন কনস্টিটিউশনের বিতর্ক বাদই দেন, কমন একটা বিষয় কি আসছে, সামনে জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন। আচ্ছা, এর মধ্যে কোনো ঐকমত্য হবে? ডক্টর ইউনূস শুধু বারবার বলছেন ঐকমত্য ছাড়া আমি কিছু চাপিয়ে দেবো না। তো এইটার কী করবেন? এটা আগে পার্লামেন্ট নাকি আগে স্থানীয় সরকার, এটা তো কোনো ঐকমত্যের ব্যাপার নেই, কোনো একটা ডিসিশন দিতে হবে। এবং সেই ডিসিশন যদি দিতে যান তাহলে কী করবেন? কেবল ডিসকোর্সের মধ্যে দিয়েই করতে পারেন। আপনি এখানে বলে দেবেন যে এই করতে হবে, এই বিতর্কের নিষ্পত্তি হবে না এই জায়গাগুলো। যারা নতুন দল করে এইসব প্রস্তাব দিচ্ছেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইত্যাদি ইত্যাদি, তারা ভুল করছেন এইটা যে তারা অবশ্য শেষে বলেছেন যে তারাও জাতীয় ঐক্যমত্যের প্রিন্সিপাল মানেন। এটাতে আমি আশাবাদী আছি যে তারা শেষ পর্যন্ত বিচার বুদ্ধির কাছে আসবেন। কিন্তু এটা এমন একটা বিতর্ক তৈরি হয়েছে, বলবার সাথে সাথে দেশের সবচেয়ে বড় দল বিএনপি বলেছে এটা আবার কি সেকেন্ড রিপাবলিক, এটা আমরা বুঝছি না। এবং তাদের মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার গন্ধ পাচ্ছেন। তার মানে এইটা নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। একটা পার্টি শুরুতে যখন সারা দেশ বলছে আমাদের জাতীয় ঐক্যমত্য করতে হবে, ঐক্যমত্য কমিশন হচ্ছে এবং সেই কমিশন বসবে, এখন তার ডেট ফেট প্রায় অলমোস্ট বলে দিয়েছে, তখন আপনি একেবারে বিরাট একটা অনেকের প্রশ্ন সামনে নিয়ে এসছেন, এটাকে নিষ্পত্তি করবেন কেমনে? আমি খুব রেসপেক্টফুল থাকতে চাই ছাত্রদের ব্যাপারে, তারা যা করতে পেরেছে আমরা তো পারিনি, তাদের কাছে আমি আশাবাদী হতে চাই। কিন্তু এইটা কেবল আবেগের ব্যাপার নয়, কেবল জোশে ইন্তেকাম না, যুক্তি দিয়ে। এখনকার লড়াইটাই আপনার হচ্ছে একেবারেই জ্ঞানের লড়াই, বুদ্ধির লড়াই এবং প্র্যাকটিক্যাল প্র্যাগমেটিক লড়াই, যেটা আপনি করতে পারবেন, যেটা করা যাবে না, যেটা বিভেদ তৈরি করবে সেই রকম জিনিস উস্কে দিয়ে কিন্তু লাভ নেই। ওরা যেটা করছে সেটা হলো লাইক ইয়াং অ্যাংরি ম্যান, এই দিতে হবে, এই করতে হবে, ফাঁসি দিতে হবে, তাহলে ভোটের কথা বলবেন না। এগুলো ডেমোক্রেসির ল্যাঙ্গুয়েজ হবে না, এগুলো ক্ষতি করবে শেষ পর্যন্ত। আমি তাদের কাছে এটা অনুরোধ আমি মনে করি অবশ্য যে নিশ্চয়ই এই 36 ঘন্টা 48 ঘন্টার মধ্যে তারা বুঝেছেন যে আগে ফাঁসি তারপরে ভোটের কথা, এটা কোনো কথা নয়, বোঝার কথা তাদের। রাজিকুজ্জামান নতুন, এখন সেকেন্ড রিপাবলিক সম্পর্কে তো আমরা শুনলাম, পটভূমিটাও আমরা যদি দেখি, যদি কপি পেস্ট করা হয়, মানে ফরাসি বিপ্লবের কপি পেস্ট বাংলাদেশে যদি করতে চাই, রাজতন্ত্রকে উচ্ছেদ করেছিল কি স্লোগানে? সাম্য, মৈত্রী, স্বাধীনতা দিয়ে 1799 সালে, তাই না? 1799 সালে ফরাসি বিপ্লব হওয়ার পরে কি পরিস্থিতিটা সেখানে ছিল? এই যে এখন যেমন মব চলছে, ওখানেও সেরকম মব ছিল। এবং মবের ফলাফল কি হয়েছিল? ওই ফরাসি বিপ্লবের যত বড় বড় নেতা ছিলেন প্রত্যেকেই পরস্পরের হাতে মারা গেছেন, একজনও বাঁচেন নেই। এবং এর মধ্যে 1792 সালে ফার্স্ট রিপাবলিক ডিক্লেয়ার করে এবং কোনো ধরনের কনসেনসাস কোথাও তৈরি হচ্ছে না, কেউ কারো কথা মানছে না, প্রত্যেকে বিশ্বাসঘাতক আখ্যা দিচ্ছে। এবং যে গিলোটিনের বিরুদ্ধে লড়াই করেছিল পরস্পরকে গিলোটিনাইজ করেছে। এবং অনেক সময় এটাকে বলতে হতে দ্য রেইন অফ টেরর তৈরি হয়েছিল। ওইরকম পটভূমিতে কিন্তু 1804-এর দিকে নেপোলিয়ন আসে। মানে যে রাজতন্ত্রকে উচ্ছেদ করে গণতন্ত্র আসলো, এই মানে মবক্রেসির মধ্যে পড়ে ডেমোক্রেসি মার খেয়ে আবার কিন্তু নেপোলিয়ন ফিরে এসেছিল। এবং এই নেপোলিয়নের এবং রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াই চলতে চলতে 1848 সাল পর্যন্ত এটা চলতে থাকে। এবং খেয়াল করে দেখেন 1848 সাল, গোটা ইউরোপ তখন অগ্নিগর্ভ। কীরকম? একদিকে ম্যানিফেস্টো অফ দ্য কমিউনিস্ট পার্টি লেখা হচ্ছে, আর একদিকে জার্মানিতে সংগ্রাম, ইংল্যান্ডে মুভমেন্ট চলছে এবং ফ্রান্সে উত্তাল হয়ে উঠেছে। সেরকম সময় আমরা দেখলাম যে 1848 থেকে 1852 এই সময়ের মধ্যে আমরা দেখলাম যে আবার সেকেন্ড রিপাবলিক ডিক্লেয়ার করা হয়। এবং এরপরে একটু আগে আলম ভাই একটা কথা বলছিলেন খুব করে যে আর একটা নেপোলিয়নের পদধ্বনি শুনতে পাচ্ছি, কিন্তু এখনও দেখছি না। কিন্তু কিছুদিন পরে দেখা গেছে এবং আবার একটা টাইরানি, একটা মানে স্বৈর শাসনের মধ্যে পড়ে গিয়েছিল ফ্রান্স। এবং তারপরে সেটাকে উচ্ছেদ করতে গিয়ে আবার কিন্তু 1871 সালে প্যারি কমিউন করতে হয়েছে, হাজার হাজার মানুষকে জীবন দিয়ে সেদিন আবার তাকে মূল্য শোধ করতে হয়েছে।
ফলে এই যে যারা কপি পেস্ট করে এই সমস্ত করতে চান তাদের তো ইতিহাসটা একটু জানা থাকা দরকার। আর একটা বিষয়, দেশে এখন যা হচ্ছে, আমরা একটা তো ফ্যাসিজমের বিপরীতে একটা ডেমোক্রেসির চর্চা করবো, এটা তো চেয়েছিলাম। গায়ের জোরের পরিবর্তে যুক্তির জোর প্রতিষ্ঠা করবো, এটা তো চেয়েছিলাম। মানুষকে অপমান অপদস্থ করা হয়, সেখান থেকে অন্তত মানুষ একটু সম্মান নিয়ে বাঁচবে, এগুলো তো চেয়েছিলাম। দ্রব্যমূল্যের সিন্ডিকেট আর থাকবে না, মানুষ কিন্তু বুঝতে পারবে যে যার যা দাম সেটা সেই দামটা হবে। হঠাৎ করে তেলের সংকট হয়ে যায়, তেলের দাম বাড়লে আবার তেলে বাজার সয়লাভ হয়ে যায়, এইরকম ঘটনাগুলো ঘটবে না, কিন্তু সবই তো ঘটছে। আচ্ছা, গত এই 7 মাসে মানুষ কিন্তু আশায় বুক বেঁধে আছে যে ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে, এখন যারা আছে তারা আর ফ্যাসিজম প্রতিষ্ঠা করবে না, তারা মানুষের দুঃখ বেদনার কথা শুনবে। এই সময়কালে মানুষের কয়টা দাবি, কয়টা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলুন তো? কিন্তু আমরা বিতর্ক করছি কী নিয়ে? এমন এমন বিতর্ক করছি যেটা সাধারণ মানুষ মনে করছে এটা তো আমার জীবনের সঙ্গে এর কোনো মিল নাই। আচ্ছা, জাতীয় সঙ্গীত পরিবর্তন করার সঙ্গে আমার জীবনের কী মূল্য আছে? পতাকা পরিবর্তনের সঙ্গে কী মূল্য আছে? দেশের নামটা পাল্টে ফেলতে হবে, তার সঙ্গে আমার জীবনের কী দরকার আছে এই মুহূর্তে আমার? কিন্তু এগুলোর মধ্যে বিতর্ক। এখন আবার নতুন বিতর্ক এসছে, সেকেন্ড রিপাবলিক, এখন আবার নতুন বিতর্ক হবে। একটা তো নতুন বন্দোবস্ত শুনেছি, মানুষ বলছে যে বন্দোবস্ত করেছেন এটা নতুন, নামটা নতুন হলে বিষয়টা কিন্তু পুরনোই। মানে এই যে মানুষের মধ্যে কিন্তু একটা আবার অনাস্থার জায়গা তৈরি হচ্ছে, এবং এটা খুব খারাপ জায়গায় মানুষকে নিয়ে যেতে পারে। সেটা কি, যে এত রক্ত, এত অশ্রু, এত বেদনা, এত প্রতিরোধ, এর মধ্যে দিয়ে যা পেলাম তাকে তো আগের চেয়ে খুব ভালো কি দেখতে পাচ্ছি। আবার সবচেয়ে বড় কথা, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সমালোচনা করলে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে দেওয়া দিত। এখন যদি সরকারের কোনো কর্মকাণ্ডের সমালোচনা করি কিংবা যারা করছেন ফ্যাসিবাদের দোষর ট্যাগ দিয়ে দেবেন। তাহলে মানুষের, আপনারা মানুষের কথার স্বাধীনতা দিতে চেয়েছিলেন, বিতর্কের একটা পরিবেশ তৈরি করতে চেয়েছিলেন। এখন একবার বলা হলো যে কলম ভেঙে দেওয়া হবে, এখন বলল যে ফ্যাসিস্টের ফাঁসি ছাড়া নির্বাচনের কথা ভাবতেও পারবেন না। হ্যাঁ, আমার একসময় যে ফার্মগেটের সামনে পুলিশের ওরা একটা লেখা লিখেছিল, মাঝে মাঝে দেখতাম আর হাসতাম। ওখানে লিখেছিল কি, এখানে গাড়ি থামাইবার কথা চিন্তাও করিবেন না, কিন্তু ওইখানে গাড়ি দাঁড়িয়ে যাত্রী তুলতো এবং নামাতো। তো এইরকম ওনার ফাঁসি ছাড়া নির্বাচনের কথা চিন্তাও করবেন না। কি ভাই, এখন যদি ফাঁসিটা দিতে হয় কি প্রক্রিয়া দেবেন? আপনি তো বিচারের আগে ফাঁসি দিয়ে দেবেন নাকি বিচার করে ফাঁসি দেবেন? যদি বিচার করে ফাঁসি দিতে চান কতদিন সময় লাগতে পারে? তাহলে নির্বাচন করতে হবে, তাহলে অতদিন পরে। সেটা আজম ভাইয়ের কাছে শুনতে পারি। হ্যাঁ হ্যাঁ, একজন বিচার মানে আইনের কতদিন পরে উচ্চ আদালতে আমরা কিরকম বিতর্ক শুনেছিলাম এর আগে। ফ্যাসিস্ট হাসিনার সময় আমরা কি শুনেছি, তাকে তো ফ্যাসিস্ট বলছি আমরা, তার শুনেছি আপনার উন্নয়ন চান না গণতন্ত্র চান, আপনারা অধিক মাত্রার উন্নয়ন এবং স্বল্প মাত্রার গণতন্ত্র, এরকম একটা বন্দোবস্ত তারা করেছেন। এখন বলছে সংস্কার চান না নির্বাচন চান, আচ্ছা গেল। তারপর স্থানীয় সরকার চান না জাতীয় নির্বাচন চান, সেটা গেল। এখন আসছে যে বিচার চান না নির্বাচন চান। তো এইরকম করে কথার ফাঁদের মধ্যে আটকে ফেললে মানুষ কিন্তু বুঝবে যে নিয়ত বোধহয় ভালো না। তো এইবার যদি একবার যদি মানুষ মনে করে যে আমাদের তো ক্ষমতায় যাওয়ার সিঁড়িটা খুব পিচ্ছিল, কিন্তু ক্ষমতাটা খুব আঠালো, ওই পিচ্ছিল পথে গিয়ে একবার যদি ক্ষমতার চেয়ারে কেউ বসে, আঠালো চেয়ার থেকে কেউ নামতে পারে না। এইটা একটা মানুষের মধ্যে কিন্তু একটা আছে যে তাহলে বসলো তো উঠবে কি, এই সন্দেহ যদি তৈরি হয় তখন মনে হবে নানা কায়দা কানুন করে বোধহয় তাদের সময়টা দীর্ঘায়িত করতে চায়। মানুষের সময় দিতে কোনো অসুবিধা নেই, 52 বছর তো সময় দিয়েছে মানুষ, হয়তো আরও সময় দেবে, কিন্তু সময়ের পরে কি পাবো, এর চেয়ে বেটার কিছু কি পাবো, সেটা তো মানুষ, সেই স্বপ্নটা মানুষকে তো দেখাতে হবে। মানুষের স্বপ্ন দেখার মানুষের যদি বলে, দেখেন 4টা কথা আমি বলে বিশেষ করি, এটা হলো মেটিকুলাসলি ডিজাইনড একটা অভ্যুত্থান। আচ্ছা, পরে দেখা গেল যে প্রত্যেকে বলছেন আমরা ঠিক আগে বুঝতে পারি নাই, আবার বলছেন কিন্তু মেটিকুলাসলি ডিজাইন। তারপর বলছেন যে এখানে মাস্টার মাইন্ড আছে। আর মাস্টার মাইন্ডের কী আছে, তাদেরকে কিছু বললে তারা তোমার মাইন্ড করবেন, তারা মাস্টার মাইন্ডেরও বলছে যে না আমরাও মাস্টার মাইন্ড না, কিন্তু মানুষ এখন বলতেছে আসলে কী ছিল তাদের মনের অভ্যন্তরে, কারা মাস্টার মাইন্ড এবং কে মাস্টার এবং কার মাইন্ডে কী ছিল, এগুলো নিয়ে কিন্তু কনফিউশনে পড়ে গেছে। কী পেতে চেয়েছিলাম আমরা, কি এই যে এখন যে স্লোগানগুলো হচ্ছে, এখন যে রাস্তায় নারীরা হাজার হাজার নারীরা রাস্তায় নেমেছিল সাহসের সঙ্গে, সেই নারীরা এখন পথ চলতে ভয় পাচ্ছে। যারা রাস্তায় নেমেছিল যে একটা গণতন্ত্র চাই, তাদেরকে কাউকে ধর্মের কারণে, কাউকে লিঙ্গের কারণে কতভাবে অপদস্থের মধ্যে পড়তে হচ্ছে। তাহলে এইগুলো কি আমরা চেয়েছিলাম? তারপরে কি বলছে, আমার নিয়োগকারী হচ্ছে ছাত্ররা। আচ্ছা, ছাত্ররা যদি নিয়োগকারী হয় তাহলে আমাদের প্রধান উপদেষ্টা কি
জনগণের কথা শুনবেন না ছাত্রদের কথা শুনবেন? জনগণের বেদনাকে ধারণ করবেন না ছাত্রদের আকাঙ্ক্ষাকে চরিতার্থ করাবেন? তারপর বলছেন ওরা নতুন দল করছে, ওদেরকে একটু সুযোগ করে দিতে হবে। আচ্ছা, নতুন দলকে যদি সুযোগ করে দিতে হয় তাহলে এই সরকারের অধীনে নির্বাচন কি আবার সুষ্ঠু হবে? সেই সন্দেহটা কি তৈরি হয়ে যায় না? বলে এই যে ঘন ঘন কথা বলতেন, এটা কথা হয়েছে যে আশিবা গণতন্ত্র, মানে আগের সিদ্ধান্ত বাতিল করার গণতন্ত্র। আগের সিদ্ধান্ত বাতিল, আশিবা মানে হচ্ছে একটা আশিবা সরকার হয়ে গেছে, যে আগের দিন যেটা বলি পরের দিন সেটা বাতিল করে দিই। তো এইটা হলে হয় ক্যান্সেল মাই লাস্ট অর্ডার। হ্যাঁ, ওই যে সিএমএলএ এসবের সময় আমরা বলতাম ক্যান্সেল মাই লাস্ট অ্যানাউন্সমেন্ট। হ্যাঁ, তো এইরকম হলে তাহলে কিন্তু আমাদের প্রধান উপদেষ্টাও কিন্তু তার যে মানে ভাবমূর্তি সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়। এবং একটা জিনিস খেয়াল করতে হবে, বহু রক্তদানের মধ্য দিয়ে অভ্যুত্থান পরবর্তী সরকার গঠিত হয়েছে। মানুষ যেন কখনো এটা মনে না করে আমরা ভুল জায়গায় বিশ্বাস স্থাপন করেছি, তাহলে কিন্তু আর একটা হাহাকার তৈরি হবে মানুষের মধ্যে। সেটা আবার সরকারে যারা আছেন তাদের খেয়াল করা দরকার। অ্যাডভোকেট আহমেদ আলম খান, আবুল সৈয়দ, আপনাকে আইনজীবী হিসেবে আপনার দৃষ্টি আকর্ষণ করলেন যে বিচারিক প্রক্রিয়ার কথা বলা মানে ফাঁসিতে ঝুলানো না পর্যন্ত নির্বাচন হবে না, এটা কি সম্ভব কিনা? সম্ভব। আসলে সম্মানিত তিনজন আলোচক এত চমৎকার তথ্যভিত্তিক আলোচনা করেছেন, আমি একেবারে মন দিয়ে শুনছিলাম। মানে আমি যে আমাকেও বলতে হবে এই চিন্তাটাও আমার মাথায় ছিল না। তো শহীদ ভাই যেটা বলেছেন যে আমার দিকে আঙুল তুলে যে আইনজীবী হিসেবে উনিই বলুক, একজন আইনজীবী না, সাধারণ সচেতন মানুষও জানে যে গণহত্যাকারীর বিচার 1 বছর 2 বছর 5 বছর 10 বছরে শেষ হয় না। আর উনার বিরুদ্ধে মামলা কত বছর লাগবে, তত বছর নির্বাচন অপেক্ষা করবে। বিচারের সাথে নির্বাচনের সম্পর্কটা কি? যিনি নির্বাচিত হবেন তিনি তো ওই বিচার প্রক্রিয়া, সেই দল বা সেই সংসদ ওই বিচার প্রক্রিয়া তো এগিয়ে নিয়ে যাবেন। তাহলে ওই বিচারের জন্য নির্বাচন কেন বাধাগ্রস্ত হবে? এটা আসলে ওই যে রতন বলছে যে আগে সরকার বলতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র, এখন যেমন এই ধরনের কথা বলা হচ্ছে যে আগে সংস্কার পরে নির্বাচন, আগে বিচার পরে নির্বাচন। এগুলো হলো নির্বাচনকে বিলম্বিত করবার একটা উছিলা ছাড়া আর কিছু না। দেখুন, এই যে সেকেন্ড রিপাবলিক, দ্বিতীয় স্বাধীনতা, গণপরিষদ, আচ্ছা এই যে ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লবের কথা বলা হয়, বাংলাদেশে কি কোনো বিপ্লব ঘটেছে? এটা কি কেউ, যারা সচেতন মানুষ, কেউ বলেন যে বাংলাদেশে কোনো বিপ্লব ঘটে গেছে? বাংলাদেশে একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে। কেন? যে একটা ফ্যাসিবাদ জন্ম নিয়েছিল, যে ফ্যাসিবাদ 15 বছরে দেশটাকে, দেশের সমস্ত অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সমস্ত কিছুকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল, যে কারণে সকলে মিলে আমরা একটা গণ অভ্যুত্থান করেছি। এটা তো কোনো ফরাসি বিপ্লবের মতো বিপ্লব না যে এটাকে সেকেন্ড রিপাবলিক বলবো, এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলবো। আর নতুন করে কোনো সংবিধান লেখার প্রয়োজন নেই যে এখানে আবার গণপরিষদ মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করতে হবে। এই যে অর্থহীন কথাবার্তাগুলো, আমরা যেন দেশটাকে কাগজ না মনে করি যে ইচ্ছা মতো দুমড়ে মুচড়ে ফেলে দিলাম। এই দেশটা স্বাধীন করতে কিন্তু আমাদের রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। কত দেশের স্বাধীনতা দেখেছি। এই ভারতবর্ষেই তো 47-এ আমরা 2টা দেশ পেয়েছিলাম, ভারত পাকিস্তান, আলাপ আলোচনার মধ্য দিয়ে। কিন্তু আমাদের স্বাধীনতাটা এসছে কিন্তু রক্ত দিয়ে, যুদ্ধ করে। কাজেই এই কথায় কথায় দ্বিতীয় স্বাধীনতা, দ্বিতীয় কি সেকেন্ড রিপাবলিক, এগুলো অর্থহীন কথা। এই অর্থহীন কথা দিয়ে আমরা যদি আমাদের গণতন্ত্রের অভিযাত্রাকে বিলম্বিত করি, ক্ষতিগ্রস্ত হবে কে? ক্ষতিগ্রস্ত হবে দেশ। এই দেশটাকে আবার আমরা ক্ষতিগ্রস্ত করব। তাহলে আমাদের এই 15 বছরের আন্দোলন এবং শেষ পর্যন্ত ছাত্রদের পেছনে আমরা যেভাবে জড়ো হয়ে গেলাম, আমাদের যে অভ্যুত্থান, সবই তো ব্যর্থ হয়ে যাবে। সেটাই কি আমরা চাই? আমরা তা চাই না। মান্নান ভাই একটা কথা বলেছেন, মান্না ভাই আমাদের সকলেরই নেতা ছাত্র রাজনীতিতে। মান্না ভাই বলেছেন ছাত্ররা যা পেরেছে আমরা তা পারিনি। আমি খুব বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি। ছাত্ররা যখন মুভমেন্ট শুরু করে তার আগেই 15 বছর যাবতই আমরা এই ফ্যাসিবাদকে উপড়ে ফেলার জন্যে আমরা শুরু করেছিলাম। যখন দেখলাম ছাত্ররা সামনে এসছে,
আমাদের দল থেকেই নির্দেশনা এলো আমরা তাদের পেছনে জড়ো হব, আমাদের কোনো ব্যানার যেন না থাকে, থাকবে সামনে ছাত্রদের ব্যানার। অতএব ছাত্রদের পেছনে আমরা সকল রাজনৈতিক দল, মান্না ভাইয়ের দলও ছিলেন, হয়তো উনি কথায় কথাই বলছেন, আমরা সকলে ছিলাম। আর 1952-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে 24 পর্যন্ত কোন আন্দোলনে ছাত্র শ্রমিক জনগণ ছিল না? এই আন্দোলনেও এক্স্যাক্টলি তাই হয়েছে। ছাত্র ছিল, ছাত্রদের চেয়েও শ্রমিকরা বেশি শহীদ হয়েছে, শ্রমিকরা বেশি শহীদ হয়েছে, বিএনপির প্রায় কাছাকাছি 500-র মতো শহীদ হয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের হয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা হয়েছে। কাজেই সকলে মিলে আমরা একটা অভ্যুত্থান করেছি। এটাই দ্বিতীয় স্বাধীনতা বলে বা সেকেন্ড রিপাবলিক বলে আমরা যেন এই অভ্যুত্থানের চেতনাকে নষ্ট না করি। এখন আমাদের মূল উদ্দেশ্যটা কি? আমরা 15 বছরে যে গণতন্ত্রকে আমরা হারিয়ে ফেলেছিলাম, এই গণতন্ত্রের অভিযাত্রায় আমরা যদি যেতে পারি একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে, আমরা একটি নির্বাচিত সরকার এবং নির্বাচিত সংসদের মধ্য দিয়ে, তাহলে 15 বছরে দেশটা যেভাবে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ব্যাংকিং ব্যবস্থা, সিভিল সোসাইটি যেভাবে সব ধ্বংস হয়েছে, এগুলোকে আমরা রিকনস্ট্রাক্ট করতে পারি, পুনর্গঠন করতে পারি। নইলে এই যুগ যুগ আমরা কি শুধুমাত্র এগুলোই করে যাব আর এক একজনে অযথাই বাহবা নেবে আর দেশটার দিকে আমরা কেউ তাকাবো না? আমাদের মাত্র 10 বছর আগে সিঙ্গাপুর স্বাধীন হয়েছে। আজকে সিঙ্গাপুর কোথায়? আমাদের মাত্র 1.5 বছর আগে ইয়ের অভ্যুত্থান হয়েছে শ্রীলঙ্কার। সেই শ্রীলঙ্কা কিভাবে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়িয়েছে, শ্রীলঙ্কার নির্বাচনও হয়ে গেছে 1.5 বছরের ভেতরে। সেই দেশ কিন্তু এখন অর্থনৈতিকভাবে আমাদের কাছ থেকে যে সাহায্য নিয়েছিল উইথ ইন্টারেস্ট, সেগুলো ফেরত দিয়েছে, আজকে কিন্তু দাঁড়িয়ে গেছে। আমরা কিন্তু এই 7 মাসে সেভাবে এগুতে পারি নাই, শুধু আমরা কথামালা সাজাই। এখন এই কথামালা সাজাতে গিয়ে আমরা যার প্রতি সাংঘাতিক রকমের আস্থাশীল, শ্রদ্ধাশীল, সেই ব্যক্তি এমনভাবে এখন এক এক দিন এক এক কথা বলছেন যে তিনিও বিতর্ক তৈরি করছেন নিজেকে নিয়ে। আমরা ভয় পাচ্ছি। কেন ভয় পাচ্ছি? আমরা ওই মানুষটাকে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কের মুখে ঠেলে দিতে চাই না, কিন্তু উনি নিজে বিতর্কের মুখে কেন যেতে চান জানি না। যেমন উনি বলছেন ওরা নতুন একটা দল করছে, ওদেরকে সুযোগ দিতে হবে। তাহলে কি এই অন্তর্বর্তীকালীন সরকারি দল হয়ে গেল? আমরা কিন্তু সেটা চাই না। একটা রাজনৈতিক দল হয়েছে, প্রয়োজনে আরো রাজনৈতিক দল হবে, আমরা স্বাগত জানাবো। এবং সকল রাজনৈতিক দল গণতন্ত্র চর্চা করবে, এটাই আমরা আশা করি। এখন যার যার স্বার্থে গণতন্ত্র চর্চা হবে সেটা কিন্তু কেউই আশা করে না। অতএব সেই দিক থেকে আমি মনে করি সকল পক্ষকে, বিশেষ করে নতুন রাজনৈতিক দল যে সমন্বয়করা করেছে, অনেকেই বলে থাকেন ছাত্ররা করেছে, না, ছাত্ররা কোনো রাজনৈতিক দল করে নাই। ছাত্ররা অভ্যুত্থানের পরে শিক্ষাঙ্গনে ফিরে গেছে, শ্রমিকরা তাদের বেল্টে ফিরে গেছে, রাজনীতিকরা রাজনীতিতে তাদের নিজের দলে ফিরে এসছে। কিছু সমন্বয়ক, তারা সাবেক ছাত্র, তারা করেছে, কাজে ছাত্ররা করে নাই। এখন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যেহেতু একটা নতুন রাজনৈতিক দল করেছেন, এখন কিন্তু আপনারা যে কোনো কথা বললে সেই কথায় কিন্তু আপনারা বিতর্কের মুখে পড়বেন। সতর্ক হয়ে শব্দ উচ্চারণ করবেন, সতর্ক হয়ে জাতীয় যে কোনো বিষয়ে কথা বলবেন। নইলে যেমনিভাবে একটা দেশের মধ্যেও একটা বিতর্ক তৈরি হয়ে যাবে, সরকার বিতর্কের মুখে পড়বে, রাজনীতি বিতর্কের মুখে পড়বে, আমরা নতুন করে এই অনিশ্চয়তার মুখে পড়তে চাই না। আমরা অন্য একটি প্রসঙ্গে আবলম শহীদ খান আপনাকে শুরু আলোচনা নিতে চাই। এটা হচ্ছে বাজার পরিস্থিতি। বাজার পরিস্থিতি রমজানে দেশের 3 লাখ মেট্রিক টন সয়াবিন তেলের চাহিদা, এর বিপরীতে আমদানি হয়েছে 3,89,000 মেট্রিক টন। কিন্তু বাজারে গেলে কিন্তু সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। যারা খুচরা বিক্রেতা তারা বলছে পাইকারি যারা বিক্রি করে তারা দিচ্ছে না, যারা পাইকারি বিক্রি করে তারা বলছে কোম্পানিগুলো দিচ্ছে না, আর সর্বমূল্যে থাকছে সিন্ডিকেটের কথা। না, সিন্ডিকেট তো আগেও ছিল এবং সিন্ডিকেট এখনও আছে। তার মানে আপনার যে তথ্য বা আমরা যে তথ্যটা পাচ্ছি, সিন্ডিকেট এখনও আছে। এবং এই সরকার তো সিন্ডিকেট তো একটা রাজনৈতিক, আগে কি সিন্ডিকেটটা কী ছিল? সিন্ডিকেটটা ছিল 3 মানুষের
তিনটা গোষ্ঠীর, একটা হলো ব্যবসায়ী, রাজনীতিবিদ, আর হলো গণকর্মচারী, তিনজনে মিলে সিন্ডিকেট। আসলে ব্যবসায়ীরা সবচেয়ে বড় লাভবান, কারণ তারা 100 টাকা লাভ করলে হয়তো রাজনীতিবিদদের 20 টাকা 30 টাকা দিত, 10 টাকা হয়তো গণকর্মচারীকে দিত, বাকি 60 টাকা 50 টাকা মানে 5% অনুযায়ী তারা রেখে দিত। তো এইটা ছিল সিন্ডিকেট। তো এখন তো সেই সিন্ডিকেট থাকার কথা না, এখন তো রাজনৈতিক দল ক্ষমতায় নেই। সুতরাং এখন যে সরকার ক্ষমতায় আছে তারা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কোনো রাজনৈতিক দল নেই, এবং তারা নিশ্চয়ই সিন্ডিকেটের কাছ থেকে কোনো কাট মানি পান না, এটা ধরে নিতে হবে। পান কিনা জানি না, হয়তো গভীর ধর্মী যখন আপনি প্রতিবেদন করবেন বা ভবিষ্যতে জানা যাবে যে কিছু ছিল কিনা। তা এই জায়গায় যে ঘটনাটা ঘটছে সেটা কেন সরকার কন্ট্রোল করতে পারবে না, এবং সরকারকে এই দায়িত্বটা তো নিতেই হবে। এবং সেখানে আপনার বাণিজ্য উপদেষ্টা যাকে করা হয়েছে তিনি একজন ব্যবসায়ী, তাকে ওই হিসেবেই নেওয়া হয়েছে যাতে তিনি ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনা করে সিন্ডিকেটটা ভাঙতে পারেন। এখন এই যে সিন্ডিকেটটা কিভাবে ওয়ার্ক করে আপনি যে তথ্য দিলেন, তাদের কাছে তাহলে সয়াবিন তেলের মজুদ আছে, কিন্তু তারা মজুদদারি করতেছেন। আমরা কিন্তু ওই যে একটা আইন আছে 1974 বিশেষ ক্ষমতা আইন, যেটা নিয়ে আমরা অনেক সমালোচনা করি এবং করেছি। শেখ মুজিবকে হত্যা করার যারা হত্যা করেছেন তারা কিন্তু ওইসব অনেক 101টা কারণের মধ্যে ওইটা একটা কারণ ছিল, এবং আজকে 52 বছর হয়ে গেছে ওই আইন কিন্তু কেউ বাতিল করে নেই। এবং বিশেষ ক্ষমতা আইনে কিন্তু মজুদদারির জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এবং ঝুলায় মৃত্যুদণ্ড। সার্জিস আলম যেরকম বলছে যে ঝুলায় কার্যকর করতে হবে, মৃত্যুদণ্ড সেরকম প্রকাশ্যে কার্যকর করারও বিধান আছে। ওই আইন কখনো কার্যকর করা হয়নি, আইনটা করা হয়েছে। তা আপনি তো যদি সরকার ঠিকমতো কাজ করতে চায় করা সম্ভব। এখন ওইটা ঠিক যে খুচরা ব্যবসায়ীর কাছে পাইকারি ব্যবসা থেকে আসে, পাইকারি ব্যবসায়ীর কাছে আমরা রিফাইন্ড সয়াবিন তেল আসলে এটা আমাদের দেশে উৎপাদন হয় না, আমরা কাঁচামাল আমদানি করি, রিফাইন করা হয়। রিফাইন্ড ফ্যাক্টরিতে যে তারা এটা কন্ট্রোল করে। এখন মার্কেটের 80-90% যদি 5টা-7টা কোম্পানির কাছে কন্ট্রোলটা থাকে তাহলে কিন্তু সিন্ডিকেট হবে, তাহলে মজুদদারি হবে। আপনি এটা ওপেনও করতে পারছেন না, ওপেন করলেও ওরা যেটা করে সেটা ওরা তো মানে এই লুটেরা পুঁজিবাদী সিস্টেমে খুব মজা হয় অনেক সময়। আপনি ধরেন যে এখন মৌলভীবাজারের সব ব্যবসায়ীকে ওপেন করে দিলেন, তারা সয়াবিন তেল আমদানি করতে পারবে। তো একজন ব্যবসায়ী হয়তো 2 কোটি টাকা আনবে, কেউ 20 কোটি টাকা আনবে, কেউ 30 কোটি টাকা আনবে, আর ওই ব্যবসায়ী 5 জন তারা 80% 3,000-4,000 কোটি টাকা মাল আমদানি করবে। এবং তখন যে দামে আমদানি করবে, একবার নয় লস খেলাম আমরা, ঠিক আছে, আমাদের আমদানি প্রাইস হচ্ছে 100 টাকা, আমি 80 টাকায় বিক্রি করি। কেন করি? ওই যে কোম্পানিগুলো আমদানি করছে ওদেরকে বসায় দেবে, ফকির হয়ে যাবে, ব্যাংক লোন পরিশোধ করতে পারবে না, তারপরে ওরা কানে ধরে মাপ চাবে, ভাই আমরা আর আমদানি করবো না। এইভাবে সিন্ডিকেটটা গড়ে উঠেছে, এবং এটা সরকার জানার কথা, সরকারি এজেন্সিগুলো জানার কথা। আমাদের একটা যে জায়গা আছে যেখানে এটার ঠিক করার কথা যে আমদানি মূল্য কত, পরিবহন কত, খরচ কত, একটা কমিশন তো আছে, সেখানে এই আলোচনা করে ঠিক করার কোনো আলোচনা হয় না এবং কিছুই হয় না। তো সেখানে তো এই যে রাজনীতি নিয়ে আমরা অনেক বিতর্ক করি, অনেক আলোচনা করি, কিন্তু মানুষের যে দ্রব্যমূল্য, এই যে ফ্রেঞ্চ রেভলিউশনের কথা বলতেছেন, সেকেন্ড রেভলিউশন, বাংলাদেশে যে এই গণ অভ্যুত্থান হচ্ছে, এই গণ অভ্যুত্থানে মানুষের অংশগ্রহণের অন্যতম প্রধান কারণ ছিল বৈষম্য। দরিদ্র মানুষরা এখানে আসছে কারণ তাদের হাতে টাকা ছিল না, তারা একালি ডিম কিনতে পারতো না। যখন প্রাক্তন প্রধানমন্ত্রী নিজেই বলেছেন তার চাকর বা তাকে যিনি পানি খাওয়াতেন তার 400 কোটি টাকার মালিক, তো সেই কারণে ওই উনার দলে ভোট দেওয়া মানুষ রাস্তায় নেমে গেছে। আপনার চাকর 400 কোটি টাকা চুরি করে, আমি একালি ডিম কিনতে পারি না আমার বাচ্চার জন্য, গরু মাংস 1 কেজি কিনা তো স্বপ্নের ব্যাপার। তো এই জিনিসটা কিন্তু দূর করতে হবে, এবং সরকারে যখন আপনি থাকবেন আপনি এটা দায়িত্ব, আপনি এই দায়িত্ব পালন করতে হবে আপনাকে। মোহাম্মদ রহমান, আমরা অনুষ্ঠান শেষের দিকে খুবই সংক্ষেপে জানতে চাই যে সিন্ডিকেটের কথা আলোচনায় এসেছে, রাজনৈতিক সরকারের না হলে নানা ধরনের প্রতিবন্ধকতা থাকে, বর্তমান সরকার রাজনৈতিক সরকার না, তাদের আসলে প্রতিবন্ধকতা কোথায়? এটা না প্রথমে বোঝা উচিত এই গভর্নমেন্ট সিন্ডিকেটের বিরুদ্ধে তো কিছু করছে না, এবং এটা তাদের পলিসি। তাদেরকে দেখবেন আপনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে দে আর গোয়িং ফর মনিটারি পলিসি, দে আর গোয়িং ফর সাপ্লাই অফ গুডস। মানে ওই যে বলে না টু মেনি গুডস, টু মেনি মানি চেঞ্জেস, টু ফিউ গুডস, এরকম হওয়া চলবে না। ওইটাই করতে চাইছেন তারা, এবং সেজন্য আমি ধরেন 2টো বা 3টা টকশোতে প্রধান উপদেষ্টার অর্থ উপদেষ্টাদের পেয়েছেন, কী বলে প্রেস সচিবদের পেয়েছিলাম, ডেপুটি অন্যদের। তারা প্রায় সবাই আমাকে বলেছেন আজকের বাজার ইন্ডেক্সটা দেখেন। তারা বললেন আমাদের প্রধান উপদেষ্টা গোজ বাই ডেটাস, উনি কী করে হয়তো রাত্রেবেলা ধরেন 9টা সাড়ে 9টার সময় সবাইকে বলেন কোনটার কী পরিস্থিতি বলো তো, সাপ্লাইয়ের অবস্থা কী, কোনটার স্ট্যাটিস্টিক্স কী,
এগুলো নেন উনি। এবং নিয়ে তারা বোধহয় মনে করেন, তাদের কথাই আমার মনে হয়েছে, যে এই প্রাইস ইন্ডেক্স ঠিক এই সময়ে গত বছরের চাইতে বেটার আছে, এরকম বলেছেন। আমি বললাম যে এইটা তো তুলনা হতে পারে না, আপনি তুলনা করবেন যে মানুষের স্বাচ্ছন্দ্য কত করে আনতে পারলেন। উনি বললেন এরকম চাইলেই তো আর পারবো না। আর সিন্ডিকেটের বিরুদ্ধে কেন কিছু করছেন না? ওরা যে সিন্ডিকেট বুঝছি, কিন্তু সিন্ডিকেটকে ওই ইকোনমিক মেজারেই আমরা কন্ট্রোল করতে পারি। কারণ এগেইন ডক্টর ইউনূস ওই কোনো রিপ্রেসিভ মেজারে যাবেন না। উনি সিন্ডিক্যালিজমকে বন্ধ করবার জন্য যে পদক্ষেপ নিতে হয় সেটাকে রিপ্রেসিভ মনে করেন সম্ভবত। খেয়াল করেন, আমি এগুলো কিন্তু কোনোটা অথরিটির সাথে বলতে পারছি না, কারণ এগুলো ডক্টর ইউনূস কোনো বক্তৃতায় বলেননি। ডক্টর ইউনূস তো আমি বলি হি ইজ এ সুইট টকার অ্যান্ড ভেরি মেজার্ড টকার। বাহুল্যগত তো বলেনি না, এসব নিয়ে উনি কখনো কিছু বলেন নাই। ইকোনমিক্স ইজ এভরিডে বিজনেস অফ লাইফ। মানুষের দৈনন্দিন জীবনযাপন যদি বা যাপিত জীবনটা যদি শুদ্ধ না হয়, সুস্থ না হয়, তাহলে অর্থনীতি ভালো নয়, আপনাকে বলতে হবে। উনি এইটা নিয়ে বদারি করেন না। উনি কি বলছেন, আমার গভর্নমেন্ট সবার ট্রাস্টে আছে, সারা পৃথিবী আমাকে সমর্থন করছে, একটা দেশ বলতে পারবে না আমার বিরুদ্ধে বলছে, জনগণ আমার পক্ষে আছে। এবং বলছেন যে আমি যেখানে যাচ্ছি তারা সাহায্য দিতে চাইছে। ক্যাশ ফ্লো কিন্তু এমন কিছুই হয়নি। আমাদের যেটুকু রেমিটেন্স বেড়েছে এটা হলো ওইখান থেকে যা পাঠাচ্ছে, নট দ্যাট যে আমরা সাপোর্টিভ কিছু পেয়ে এটা করেছি। একইভাবে এখানকার ইকোনমিকে চাঙ্গা করার জন্য যেটা হয়েছে, মানে এরকম করে ফিগার বলবে, কেন ব্যাংক তো ভাই ভালোই চলছে। ভালো চলছে মানে কি, 2-3 ব্যাংকের লিকুইডিটি মোটামুটি বেটার হয়েছে, 2-3 ব্যাংক। তার মধ্যে আমি ধরেন খুব বড় 2-1 ব্যাংক একেবারে বসে গেছে, নতুন করে উঠতেও পারছে না, বাইরে থেকে টাকা পয়সা নেবে এই ফোন দিয়ে ফিকির করছে, কিন্তু পাচ্ছে না। সব মিলে ইকোনমিকে একটা গতি দেবার মতো কোনো কাজ উনি করেননি। ইকোনমিক মেজারও সাকসেসফুল হননি। আবার এটার জন্য যে পলিটিক্যাল মেজারও লাগে, বিকজ এখন ইকোনমি মানে তো পলিটিক্যাল ইকোনমি, পলিটিক্সটাই কন্ট্রোল করে, ওই জায়গায় তুমি জানি না। খুবই সংক্ষেপ। ধরেন অভ্যুত্থানের মধ্যে দিয়ে তো অনেক আকাঙ্ক্ষার একটা মূর্ত রূপ এসেছিল যে ফ্যাসিস্ট শাসন চাই না, গণতান্ত্রিক শাসন চাই, দমন পীড়ন চাই না, মুক্তভাবে বাঁচতে চাই, আর এই দুর্নীতি এবং লুটপাট চাই না, আমরা আমাদের সম্পদ আমাদের হাতে থাকুক, আর যুব সমাজের কাজ চাই, বিদেশে যাওয়ার জন্য এই যে হয়রানি সেগুলো বন্ধ করো। মানে সব কথাগুলো শেষ পর্যন্ত এক জায়গায় ছিল, এই যে সরকার 3টা নির্বাচন করলো, আমাদের কিন্তু ভোট দিতে দিল না, ফলে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন চাই। এগুলো যে একটা মূর্ত হয়ে উঠেছিল অনেক কথার মধ্য দিয়ে। ঠিক তেমনি আমরা যদি বলি যে পৃথিবীর অনেক দেশে তো এরকম অভ্যুত্থান হলো, 2টা মডেল এখন কাজ করছে, একটা তিউনিশিয়া মডেল, একটা শ্রীলঙ্কা মডেল। তিউনিশিয়া মডেলে অভ্যুত্থানের পরে অরাজকতায় আরও ছেয়ে গেল, আর শ্রীলঙ্কায় অভ্যুত্থানের পরে দেশ কিন্তু অর্থনীতিটাকে একটু মোড় ফেরালো, কোন দিকে? জনগণের দিকে। লুটপাট বন্ধ হলো, কৃষিতে বরাদ্দ বাড়লো, শিক্ষায় বরাদ্দ বাড়লো, এবং মুদ্রাস্ফীতি কমলো, অপ্রয়োজনীয় ব্যয় কমলো, এবং তার ফলে কি দাঁড়ালো যে 2 বছরের মধ্যে শ্রীলঙ্কা কিন্তু অর্থনৈতিকভাবে আগের তুলনায় অনেক ভালো হয়ে গেল। দুঃস্বপ্ন থেকে একটা স্বপ্ন দেখার জায়গায় চলে আসলো। স্বপ্ন শুধু তো মানবী ঠিক বলেছে, স্বপ্ন শুধু তো মুখের কথাই হবে না, কেউ একজন খুব ভালো ভালো স্বপ্নের কথা বললেই স্বপ্ন আসবে না, তখন বরঞ্চ ওই স্বপ্ন মানুষের বিরক্তি উৎপাদন করে। ফলে আমরা বাস্তব জীবনে তার প্রয়োগগুলো কি, 7 মাস কিন্তু একেবারে কম সময় নয়। আর এই সরকারের সঙ্গে যে মানুষগুলো আছে তারও কেউ কম দক্ষ নন, তার প্রত্যেককে নিজের নিজের ক্ষেত্রে খুবই দক্ষ মানুষ। আবার জনগণের যে সমর্থন আছে, জনগণ কিন্তু এত কিছুর পরেও তারা কিন্তু চুপচাপ আছে। তারা জনগণের সমর্থন আছে, তাদের সক্ষমতা আছে, তাহলে কেন এই সমস্যাগুলো সমাধান হচ্ছে না? তার মানে পথ কি তারা ঠিক নির্বাচন করেন নাই? এবং এইটাই জন্য অনেকে বলে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরে কি আছে মানুষ ঠিক বুঝতে পারছে না। তো এইটা হলে কিন্তু কনফিউশন তৈরি হয়, আর কনফিউশন হচ্ছে অনেক ধরনের জটিলতার জননী। ফলে আমরা মনে করি যে মানুষকে একটা রোড ম্যাপের আমরা কথা বলেছিলাম, নির্বাচনী রোড ম্যাপ। নির্বাচনটা কেন দরকার একটু বলি, যে নির্বাচনটাকে আমরা ক্ষমতা যাবো এই জন্য না, অভ্যুত্থানের পরে সরকার ক্ষমতা হস্তান্তর করবে কি প্রক্রিয়ায়, একটা নির্বাচন ছাড়া সেটা করা যাবে কি? ফলে নির্বাচন মাস্ট। সেই নির্বাচন যেহেতু করতেই হবে, একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যাবেন, এটা তো জনগণ চায়। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আসলে সব কিছু ঘুরে ফিরে নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজার সিন্ডিকেট থেকে শুরু করে যত কিছু আছে, মূল কথাই হলো নির্বাচন। এটা অবাধ সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার আসলে আশা করা যায় যে এইসব সংকটগুলি কেটে যাবে। আপনাদের বক্তব্য অনুযায়ী দেখুন, নির্বাচন গণতন্ত্রের অন্যতম একটা স্তম্ভ।
যদি আপনার নিয়মিত বিরতিতে যেমন 5 বছর পর পর নির্বাচনটা না হয়, তখন কিন্তু সরকারের মধ্যে জবাবদিহিতাটা আর থাকে না। তখন কিন্তু সরকারের সাথে সাথে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, কারুর মধ্যেই জবাবদিহিতা থাকে না। এই যে যেমন এই সরকার বলছেন যে আমরা তো সারা বিশ্বের সকলের সমর্থনের সরকার, আমি বলি শুধু সারা বিশ্বের না, বাংলাদেশেরও সকলের সমর্থিত এই সরকার। কিন্তু এই সমর্থিত সরকার, বাট এই সরকার কতদিন থাকবে? যতদিন থাকবে এই সরকারের কিন্তু কোনো জবাবদিহিতা নেই জনগণের কাছে। এই জবাবদিহিতা না থাকবার কারণেই কিন্তু এরা ওই বাজার নিয়ন্ত্রণ বা সিন্ডিকেট ভাঙা বা অন্যান্য কিছু, এগুলো কিন্তু তার চিন্তার মধ্যে নেই। এখন এই যে সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে। এটা নির্বাচনের আগেও চলবে, এটা নির্বাচনের পরেও চলবে। এটা 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 চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে। কেউ কেউ বলেন যে নির্বাচনের পরে যদি আর সংস্কার প্রক্রিয়া না চলে, এটা যদি বন্ধ হয়ে যায়, এই বলবো যে সাংঘাতিক রকমের বোকার মতো কথা, অথবা অতি চালাকের মতো কথা। কারণ নির্বাচনের পরে সংস্কারটা বন্ধ হবে কেন? এটা তো একটা চলমান জিনিস। যদি বন্ধ হয় তাহলে কয়দিনের জন্য বন্ধ হবে? এটা তো এখন থেকে তো অন্তত সাংবিধানিক সংস্কারের তো এই জিনিসটা আসছে যে 5 বছর পর পর নির্বাচন। যদি এই নির্বাচিত সরকার সংস্কার বন্ধ করে দেন, 5 বছর পরে তো আবার কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে, তখন এই কথাটা আসবে না যে এই সরকার তো সংস্কারই বন্ধ করে দিছে, এ তো সাংঘাতিক রকমের জাতির সাথে জালিয়াতি করেছে, এই সরকারকে তো বা এই দলকে তো আর ভোট দেওয়া যাবে না। অতএব এই সমস্ত ধ্যান ধারণাগুলোকে সামনে না এনে কোনো চাতুরির আশ্রয় আমরা যেন না নেই, কোনো চালাকির আশ্রয় আমরা যেন না নেই, আমরা স্বচ্ছভাবে গণতন্ত্রের যাত্রাকে এগিয়ে নিতে অনতি বিলম্বে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করি। তাতে করে আমি যদি মনে করি আমি হারি, আমি এই মুহূর্তে নির্বাচনে হারবো, অতএব এমনভাবে কথা বলি যে এই মুহূর্তে নির্বাচনের পরিবেশ নাই, তাহলে তো আমি নিজেই গণতন্ত্রী হলাম না। আমাদের সকলকে গণতান্ত্রিক মনে রাখতে হবে, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, অন্য কোনো বাংলাদেশ চাই না। অতএব গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমরা এগিয়ে যাব নির্বাচনের পথে। অ্যাডভোকেট আহমেদ আলম খান, মাহমুদুর রহমান মান্না, আবু আলম শহীদ খান, রাজিকুজ্জামান রতন, আপনার চারজনকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ বিএসআরএম গণতন্ত্র এখন দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।